আসসালামু আলাইকুম। জেনেসিস আউটলায়ার কর্তৃক আয়োজিত এমআরসিপি পার্ট 1 লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, এমডি পালমোদি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এফসিপিএস পার্ট 1 মেডিসিন এবং এমআরসিপি পার্ট 1 মেডিসিন। আপনাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজাক মেন্টর প্যানেল, যারা জেনেসিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ মামুন রাজীব ভাই, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেইনি, ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেইনি, ডক্টর মোহাম্মদ তাহেরুল ইসলাম ভাই, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেইনি, এমআরসিপি পেসেস ইউকে, ডক্টর আখিল আল ইসলাম ভাই, রেসিডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ। তারপরে ডক্টর আব্দুল্লাল মাহদি ভাই, এমআরসিপি ইউকে কনসালটেন্ট, রেসিডেন্ট কার্ডিওলজি, এনআইসিবিডি। এবং আমাদের মধ্যে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানেশ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইবনুসিনা মেডিকেল কলেজ, এমআরসিপি ইউকে, এমডি কার্ডিওলজি। তো আজকের আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা আপনাদের যাত্রাটা কিভাবে শুরু করবেন। আজকে তো এখন হচ্ছে, আমরা জানি এখন হচ্ছে জুন মাস। আপনাদের সামনে যে ডায়েটের জন্য আপনারা এই ব্যাচে যুক্ত হচ্ছেন, গ্রসলি জানুয়ারি ডায়েট। তো জানুয়ারি ডায়েটকে উদ্দেশ্য করে আমরা আমাদের এই কোর্স কারিকুলামটা সাজাবো। আমাদের রেগুলার বেসটা প্রতি রবি এবং বুধবার, এবং লং বেসটা প্রতি শুক্রবার ক্লাস হবে। তো এই 6টা মাস আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, এবং স্টাডি মেটেরিয়ালস গুলো কি হবে, এবং কিভাবে প্রিপারেশন নিলে আমাদের মেন্টর প্যানেলরা যেভাবে সাফল্যের আহ, উম, সফল সফল হয়েছেন, ঠিক একইভাবে আপনারাও সফল হতে পারবেন, সেই অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা আমাদের মেন্টররা দিবেন। তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো ডক্টর আব্দুল্লাল মাহদি ভাইয়া, এমআরসিপি ইউকে কনসালটেন্ট এবং ফেইসবি রেসিডেন্ট কার্ডিওলজি, এনআইসিবিডি। তো ভাইয়াকে এমআরসিপি প্রিপারেশন এবং এমআরসিপিটা কেন দরকার, দেশীয় এবং আহ, দেশীয় প্রেক্ষাপটে অথবা বিদেশি প্রেক্ষাপটে, যদি বিদেশ যেতে চান অথবা দেশেই থাকতে চান, উভয় পক্ষের জন্য এমআরসিপিটা কেন দরকার, এইসব বিষয়গুলো একটু আউটলাইন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর আব্দুল্লাহ মাহদি ভাই, ভাই আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাই। ধন্যবাদ ভাইয়া। আসলে ভাইয়া যে বললেন যে আসলে এমআরসিপি নিয়ে দু একটা কথা আহ, বলে শুরু করি। এমআরসিপি ডিগ্রিটা আসলে এখন আমাদের ডাক্তারদের মধ্যে চরম জনপ্রিয়তা আছে। এটা প্রমাণ হয় যে আসলে পার্ট ওয়ানের ফর্ম ফিল আপের যখন ফর্ম ফিল আপের টাইমটা ওপেন হয় সাধারণত এতদিন সকাল 6টার সময়, বাংলাদেশ টাইম সকাল 6টায় শুরু হতো। দেখা যায় যে এখন লাস্ট ডায়েটটা আমি জানি, যেহেতু আমার ফ্যামিলির একজন পরীক্ষা দিয়েছে, তো আমি লাস্ট ডায়েটটা আমি খুব ক্লোজলি ফলো করছিলাম। লাস্ট ডায়েটে দেখা গেল যে সকাল 6:15টার মধ্যেই ফর্ম ফিল আপের টাইম শেষ। মানে 6টা থেকে 6:15, এই 15 মিনিটের মধ্যেই পুরো ঢাকার সব সিট বুকিং হয়ে গেল। তো এটা থেকে আসলে বোঝা যায় যে এমআরসিপি এখন আসলে কিরকম জনপ্রিয় বাংলাদেশি ডাক্তারদের মধ্যে। শুধু আর এমআরসিপির ডিগ্রিটা আসলে আপনাকে কি আহ, যদি কমপ্লিট করতে পারেন আপনি কি কি বেনিফিট পাবেন, এটাও যদি আমি ডাইরেক্টলি বলতে চাই, তাহলে বলতে পারি যে এটা হচ্ছে, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড রিকগনাইজড ডিগ্রি, এই ডিগ্রি আপনাকে আসলে অনেকগুলো দেশে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার করার একটা সুযোগ খুলে দেবে। বিশেষ করে বর্তমানে ইংল্যান্ড বা ইউকে তে আগে যেরকম প্ল্যাব রুটে ইংল্যান্ড বা ইউকে তে এনএইচএস সার্ভিস করা ইজি ছিল, এখন কিন্তু ওই রাস্তাটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গিয়েছে। এখন আসলে ওই প্ল্যাব রুটে ইংল্যান্ডে যেতে একটা জব ল্যান্ড করতেও অনেক অনিশ্চয়তা এবং সময়ের দরকার হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিদেশে মাইগ্রেট করতে চান তাহলে এমআরসিপি কিন্তু এখনো একটা বেটার অপশন আমার মনে হয়, কারণ এইটা এখনো অতটা স্যাচুরেটেড না। আর এর বাইরে আপনি যদি দেশে থাকতে চান তো ডেফিনেটলি আপনি বিভিন্ন
প্রাইভেট হসপিটালে এই ডিগ্রির মাধ্যমে কনসালটেন্ট হিসেবে জব করতে পারবেন হ্যান্ডসাম ভাবে। আর এটা তো গেল মূলত যে বৈষয়িক যে বেনিফিট এমআরসিপি ডিগ্রি সেটার ব্যাপারে। কিন্তু আসলে যেটা মেইন বিষয় যে আমরা আসলে কতটা কম্পিটেন্ট ডাক্তার হতে চাই, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডাক্তার হতে চাই, সেটার ক্ষেত্রে আমার মনে হয় এমআরসিপি ডিগ্রিটা আসলে ইউনিক। মানে অন্য ডিগ্রি আমরা অনেকেই হয়তো করছি, পাশাপাশি এফসিপিএস করছি, এমডি করছি, ঠিক আছে, সেটা খুবই ভালো। কিন্তু এমআরসিপি আসলে একটা অন্যরকম একটা ফ্লেভার আছে আমি বলবো, যেটা আসলে আপনি যদি আপনার ক্লিনিক্যাল আই শার্প করতে চান, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে চান, তাহলে এটা আসলে একটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অপরচুনিটি আমাদের। সুতরাং যারা দের পক্ষে সম্ভব তারা অবশ্যই এটার জন্য চেষ্টা করতে পারেন। তো এখন এমআরসি পার্ট 1 যেটা, এটা তো একটা রিটেন পরীক্ষা, 200টা সিঙ্গল বেস্ট অ্যান্সার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষাটা জন্য আপনারা যারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম দেখবেন তারা হয়তো টুকটাক অলরেডি জানেন, বা পরে ভাইয়ার আরো বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি কিন্তু এমআরসিপির কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু কিছু পরিবর্তন আসলে আছে। মানে 5 বছর আগে যেরকম কোয়েশ্চেন আসতো এখন যে হুবহু সেরকম কোয়েশ্চেন আসে তা কিন্তু না। কোয়েশ্চেন প্যাটার্নও দিন দিন ইভলভ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু কোয়েশ্চেনটা যদিও কিছুটা চেঞ্জ হয়, কিন্তু তারপরেও যে কিছু কমন টপিকস, মানে কিছু কমন থিওরি, সেটা কিন্তু আসলে একই থেকে যায়। মানে সব সময় দেখা যায় যে এই টপিকসটা থেকেই কোয়েশ্চেনটা হয়। কোয়েশ্চেনটা হয়তো একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সব টপিকস আছে সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি সবসময় ইম্পর্টেন্ট। সুতরাং যারা এমআরসি পার্ট 1 এর প্রিপারেশন নেবেন, আপনারা এই টপিকস গুলা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং এগুলো সম্বন্ধে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। কারণ কনসেপশন ক্লিয়ার না থাকলে আসলে এমআরসিপি পার্ট 1 পরীক্ষা কোয়েশ্চেন গুলা আনসার করতে যে আপনার ভুল হয়ে যাবে। আর যেহেতু এটা একটা অনেক আসলে টাকার পরীক্ষা, পরীক্ষা দিতে বেশ ভালো অ্যামাউন্ট টাকাই লাগে। সুতরাং আপনার প্রিপারেশনটা হতে হবে সলিড, যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ না থাকে। আর এর মধ্যে আহ, কয়েকটা বিষয় যদি আর স্পেসিফিক্যালি বলি, যেমন এমআরসি পার্ট 1 কয়েকটা টপিকস থাকে আমি যেটা রিসেন্ট ডায়াটো লক্ষ্য করেছি, যেমন সাইকেট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, ক্লিনিক্যাল সায়েন্স। এই টপিকস গুলোতে কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কেন যেন এমআরসিপি পরীক্ষায় ওরা যে স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন করে, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কনসেপ্ট কিন্তু আসলে নট আপ টু দ্যাট মার্ক। যে কারণে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা একটা বড় অংশই কিন্তু এই যে সাইকিয়াট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, ক্লিনিক্যাল সায়েন্সে মোটামুটি একটু কিন্তু কমই নাম্বার পায়। এই জিনিসটা আমাদের মনে হয় অ্যাড্রেস করতে হবে। এবং যেই টপিকস গুলা একটু মানে ভালো নাম্বার পাওয়া সম্ভব, যেমন গ্যাস্ট্রো, এন্ডোক্রাইন, নিউরোলজি, রিউমাটোলজি, যেগুলো আমরা আসলে মোটামুটি ভালোই পড়াশোনা করি, এগুলোতে আমাদের প্রিপারেশনটা আরো স্ট্রং করতে হবে, যাতে আমরা যদি বাই চান্স সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল সায়েন্স, বেসিক সায়েন্স এইসব যদি একটু কম নাম্বারও থাকে, তাও যেন আমাদের টোটালি ওভারঅল পাস হয়ে যায়। পাস হওয়ার জন্য আমাদের মোটামুটি 200টা কোয়েশ্চেন থাকে, এর মধ্যে মিনিমাম 130টা কারেক্ট হলে সাধারণত পাস হয়ে যায়। তো আমাদের প্রিপারেশনটা এভাবেই নিতে হবে যে আমাদের উইক পয়েন্ট গুলাও স্ট্রং করার চেষ্টা করতে হবে। তার সাথে যেগুলো কোয়েশ্চেন গুলো একটু মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের রিপিট হয়, যেমন এন্ডোক্রাইন, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, রেসপিরেটরি, সেগুলো যেন আমাদের একটা সলিড প্রিপারেশন থাকে। প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে এক একজন একইভাবে প্রিপারেশন নেয়। ব্যক্তিগতভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম মূলত ডেভিডসন আর পাস মেডিসিন বেস করে, তার সাথে মাগরেবি কিছুটা পড়েছিলাম। আমার মনে হয় যে কেউ যদি ডেভিডসন, মাগরেবি এই দুইটার যে কোনো একটা বই ভালো মতো পড়ে, এবং সেই সাথে পাস মেডিসিন কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করে, এবং পাস পেপার কোয়েশ্চেন্স গুলা ভালোভাবে সলভ করে, আমার মনে হয় তার পক্ষে ইউনিভার্সিটি পার্ট 1 পাস করাটা প্রথমবারই খুবই সম্ভব। এই জন্য আপনাদের আসলে একটু লেগে থাকতে হবে। আপনারা 4 থেকে 5 মাস একটু কষ্ট করেন, আমার মনে হয় এটা খুবই সম্ভব। স্পেশালি আপনারা যেহেতু যদি জেনেসিসের সাথে থাকেন, তো এখানকার মেন্টর ভাইয়া আপুরা আপনাদেরকে একটা সলিড গাইডলাইন এবং কনসেপ্ট ক্লিয়ারিং এর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারবে আমার বিশ্বাস। সেই সাথে আপনারা নিজেরা একটু যদি কোয়েশ্চেন ব্যাংকটা নিজেরা সলভ করে আরো কিছুটা কনসেপ্ট বিল্ড আপ করেন,
আমার মনে হয় এমআরসি পার্ট ওয়ানটা প্রথমবারই খুব সহজেই পাশ করে যাওয়া সম্ভব। আপনাদের সবার সফলতা কামনা করছি, এবং ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে, আরো কথা হবে, আরো ডিটেইলস আলোচনা হবে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আব্দুল্লাহ আল মাহদি ভাইকে অত্যন্ত সংক্ষেপে তার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের জেনেসিসে অত্যন্ত জনপ্রিয় মেন্টর, খুব স্বল্প সময়ে পার্ট ওয়ান এবং পার্ট টু সম্পন্ন করেছেন, তো সাদ্দাম ভাই। তো সাদ্দাম ভাই এমআরসিপি পেইসিস ক্যান্ডিডেট এবং এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেইনি। তো ভাইকে তার পার্ট ওয়ান এবং পার্ট টুর যাত্রার অভিজ্ঞতা, বর্তমান যেহেতু ভাই রিসেন্টলি সবগুলোই পাশ করেছেন, তো ভাইয়ের পার্ট ওয়ান এবং পার্ট টু অভিজ্ঞতা, এমআরসিপি যাত্রা এবং ওভারঅল পরামর্শগুলো নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ মাহমুদ ভাই। আহ, আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে কর্মরত আছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে, পাশাপাশি পেসিস ক্যান্ডিডেট। তো এমআরসিপি আমার কেন দরকার? আমি তো একজন সাব স্পেশালিটি ডিগ্রি ট্রেন করতেছি অলরেডি এন্ডোক্রাইনোলজিতে, তাও কেন আমি করতেছি? ফার্স্ট কোশ্চেন আমার নিজের কাছে ছিল এটা। আমি আহ, যখন ফেজে পড়াশোনা করি আমি যখন ফেজে পড়াশোনা করি তখন আমার ডেভিডসন মোটামুটি একবার 2-3 বার পড়া হয়। সো আমি এই সময়টা যখন ফেজে পাশ করার পরে মনে হলো যে আমার যে নলেজ গ্যাদারিং করেছি সেটা আমার, ইট ইস এ ফাউন্ডেশন এন্ড বেসিক, যেটা আমার ইন ফিউচার আমি যেখানেই কাজ করি না কেন মেডিসিনের একটা ব্যাকগ্রাউন্ড থাকা উচিত। এবং স্টিল না, আমি যে 1.5 বছর হয়েছে ফেসবিতে আছি। তো সাদ্দাম ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যালো, সাদ্দাম ভাই শোনা যাচ্ছে না আপনাকে? হ্যাঁ, মাহমুদ ভাই আছেন? হ্যাঁ, আপনারা কি ডিসকানেক্ট হয়ে গেছিলেন? আবার শুরু করেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। জি, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর সাদ্দাম। আমি ফেসবিতে আছি এন্ডোক্রাইনোলজিতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি যে এমআরসিপির জার্নিটা পার্ট ওয়ান পার্ট টু, বেসিক্যালি হচ্ছে আমি যখন এফসিপিএস পার্ট ওয়ান পাস করি তখন আমি এমআরসিপির কিছু বই, স্পেশালি নোটস প্লাস হচ্ছে ফার্স্ট মেডিসিন কিছু কোশ্চেন সলভ করি। আমার মনে হলো যে এমআরসিপির লাইনের যে পড়াশোনা, যে টপিকস, যে ক্লিনিক্যাল ডিসকাশন, এটা খুব রিলায়েবল। এবং হচ্ছে আমার যে এফসিপিএস প্রিপারেশন থেকে শুরু করে ফার্দার ক্লিনিক্যাল শার্পেন করার জন্য আমার মনে হচ্ছে যে ওনাদের যে ভাবে বই প্রেজেন্টেশন, ওনাদের কোশ্চেন প্যাটার্ন, এবং ইন ফিউচার আমাকে ক্লিনিক্যাল গাইডলাইন ট্রিটমেন্ট করার জন্য, চেম্বার প্রেস করার জন্য এমআরসিপির যে স্টাইলটা আমার খুব ভালো লাগছে। যার কারণে আমি যদিও একজন অ্যান্ড্রোক্রাইনলিস্ট ট্রেনিং করতেছি সাব স্পেশালিটিতে, তারপর আমার যে ব্যাকগ্রাউন্ড মেডিসিনের যে নলেজটা সেটাকে আমি অ্যাকোয়ার্ড এবং এটাকে আমি পার্মানেন্ট রূপ দেওয়ার জন্যই আমি বেসিক্যালি এমআরসিপি লাইনে পড়াশোনা করি এবং আলহামদুলিল্লাহ পার্ট ওয়ান পার্ট টু সম্পূর্ণ করেছি। এখন এমআরসিপি আমাকে কিভাবে হেল্প করেছে? বেসিক্যালি হচ্ছে এমআরসিপি যে সিলেবাস, আমাদের যে পড়াশোনা, আমাদের যে পার্সোনাল লাইফে ডে টু ডে এক্সপিরিয়েন্স, ওয়ার্ড ম্যানেজমেন্ট, সব জায়গায় কিন্তু আমার ক্লিনিক্যাল পেশেন্ট ম্যানেজ করতে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। যেহেতু আমরা অনেক সময় ডিপ্রেশন পরে কি হয়, আপনার ক্লিনিক্যাল স্পেশালিটি যে ট্রেনিং ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছুটা আমাদের ঝামেলা হয়ে যায়।
যেটা স্পেসিফিকলি অনেক যে ডোজ লেখা আছে, কোথাও লেখা নাই, কোথাও ইনভেস্টিগেশন লেখা আছে। আমার মনে হচ্ছে টপিকস গুলো একটু এলোমেলো। বাট এমআরসিপি যখন আপনি একটা ডিজিজ পড়বেন, একটা স্পেসিফিক ডিজিজ যখন পড়বেন, সেখানে সাইন সিমটম থেকে শুরু করে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ডোজ সহ যেভাবে দেওয়া আছে, যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখা যায় যে আপনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা খুবই ভালো হয় এবং আলটিমেটলি পার্মানেন্ট আপনার একটা মেমোরিতে রয়ে যায়, যেটা আপনার ইন ফিউচার যখন আপনি চেম্বার প্র্যাকটিস করবেন অথবা এখন করতেছেন, আপনি যখন 2 মিনিটের রুগী ম্যানেজ করবেন, সেটা এমআরসিপি স্টাইলে যদি ম্যানেজ করা যায় তাহলে সবচেয়ে বেস্ট হয়। আমার যে এমআরসি পার্ট 1 জার্নি, সেখানে আমি মূলত আমি ফার্স্ট মেডিসিন সলভ করেছিলাম, সাথে পাশাপাশি ফার্স্ট টেস্টের কিছু কোশ্চেন। আর আমার তো একটা ব্যাকগ্রাউন্ড ডেভিয়েশন পড়া ছিল, যেহেতু আমি এফসিস পার্ট 1 পাস করেছিলাম। সেক্ষেত্রে যারাই আমাদের মেডিসিন ওরিয়েন্টেড পড়াশোনা করতেছেন, মেবি ডিপ্লোমা, মেবি এমডি অথবা এফসিপিএইচ, যেখানে আপনার যদি মিনিমাম একটা নলেজ থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে ক্লারিফাই করার জন্য, পার্মানেন্ট একটা রূপ দেওয়ার জন্য, আপনি যখন এমআরসি প্রিপারেশন নেবেন, তখন আপনার যে আগে যে পড়াশোনা করেছেন, যেটা আপনার হয়তো বা বারবার বলে যাচ্ছেন, অথবা আপনি মনে রাখতে পারতেছেন না, অথবা আপনার কোথাও ঝামেলা হচ্ছে, যদি একবার পার্ট 1 প্রিপারেশন নিতে পারেন, আপনার এই নলেজটা আপনার পার্মানেন্ট এবং আপনাকে একটা ক্লিনিক্যাল কম্পিটেন্ট ক্লিনিশিয়ান হিসেবে আপনাকে কোয়ালিফাই হিসেবে তুলে ধরবে। কারণ এমআরসি পড়াশোনাটা বেসিক্যালি পেশেন্ট ওরিয়েন্টেড। আপনি যেভাবে পড়াশোনা করেন না কেন, এমআরসিপি পড়ার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, যেটা আপনার ইন ফিউচার আপনি যে কোনো জায়গায় আপনার ইন ফেজে বলেন, ফেজ বি অথবা পার্ট 2 পাস, ডিপ্লোমা পাস, সেখানে আপনার খুব সহায়ক কাজ করবে। তাছাড়া এমআরসি পার্ট 1 পাস করার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ডে একটা নলেজ মেডিসিন প্লাস হচ্ছে, আপনি যদি চান, আপনাদের যদি মনে হয় যে কোথাও গ্যাপ আছে, তাহলে আপনারা একটা গাইডেন্সের সহযোগিতা নিতে পারেন। কারণ আমি বলি কি, এটা তো একটা ফরেন ডিগ্রি, যেটার সুবিধা অসুবিধা অলরেডি আমাদের ডিপ্লোমা হাদি ভাই বলে গিয়েছে। আর এটার মধ্যে একটা পেমেন্টটা অনেক বেশি, যেহেতু 1 লাখ প্লাস পেমেন্ট, সাথে হচ্ছে আপনার একটু ফরেন ডিগ্রি। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে কোথাও গ্যাপ আছে অল্প একটু পরিমাণে, সেই পরিমাণে আপনি চাইলে আপনি জেনেসিসে সহায়ক হতে পারেন। এখান থেকে আমাদের যে মেন্টর প্যানেল আছে যারা কাজ করতেছে, অত্যন্ত চমৎকার শীট আছে জেনেসিসের মধ্যে পার্টনারের জন্য। প্লাস হচ্ছে আপনার যারা মেন্টর হিসেবে আছে অত্যন্ত মেধাবী, তারা আপনাকে সেই কোয়ালিফাই হিসেবে তুলে দেওয়ার জন্য আপনাকে স্পেশাল ট্রিপস এন্ড ট্রিক্স সবকিছু আপনাকে প্রোভাইড করা হবে। আর তাছাড়া হচ্ছে এমআরসিপি পাঁচজনের প্রিপারেশনটা আমি মনে করি স্ট্যান্ডার্ড হচ্ছে 3 to 6 মান্থ। এই সময়টা আপনার জন্য সবচেয়ে বেস্ট টাইম। কারণ যদি এমআরসিপি শুধু পড়ে গেলেন তা হবে না, আপনাকে অবশ্যই এটাকে রিভাইজ করতে হবে। যার জন্য আপনাকে ফার্স্ট টাইম সিলেবাসটা 3 মান্থে শেষ করে, আবার 3 মান্থে আপনার ট্রাই করবেন অ্যাটলিস্ট 2 to 3 টাইমস, মিনিমাম 3 টাইমস যদি আপনার রিভিশন দেওয়া যেতে পারে, তাহলে কোশ্চেন পরীক্ষা হলে ভুল হবে না। কারণটা কি, এমআরসিপি যে ওনারা কোশ্চেন করে, আমরা যেটা আমার অভিজ্ঞতা, আমরা যারা মেন্টরে কাজ করি, সেখানে দেখা যাচ্ছে যে কোশ্চেন কনফিউজিং অলওয়েজ দুটো অপশনের মধ্যে হয়ে থাকে। তো অপশনের কনফিউজিংটা দূর করার জন্য আপনাকে রিভিশনের বিকল্প নাই। আর কিছু ট্রিপস এন্ড ট্রিক্স যেটা আমাদের মেন্টররা ছিল, আমার দিয়ে থাকেন বেসিক্যালি, যে আপনাকে একদম ন্যারো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে গেলে দেখেন 2টা কোশ্চেন আপনার, 2টা অপশন আপনার ঝামেলা হয়ে যায়। সেই ঝামেলাটা ওভারকাম করার জন্যই জেনেসিস সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ এখানে যারা ভর্তি হয়েছেন, এবং আমি অলরেডি 2 দিন আগে সেশন করেছি, সবাই উপকৃত হয়েছে। সো এই হলো পার্ট 1 এর গাইডলাইন। এখন আসেন পার্ট 2। আপনি যখন পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনার কিন্তু থিওরিটিক্যাল নলেজ অলমোস্ট 60% আপনার হয়ে যাবে পার্ট 2 এর জন্য। আর আপনার বাকি থাকবে রেডিওলজি ইমেজিং সিস্টেমটা, যেটা আপনি মোটামুটি কমন কিছু টপিকস পড়লে কোশ্চেন আসবে। কোনো এমআরসি সবসময় এটা মনে রাখবেন, কোশ্চেন অলওয়েজ কমন, মানে টপিক সবসময় কমন থাকবে। কোশ্চেন হয়তো আপনার একবার দিবে যে এটার বেস্ট ইনভেস্টিগেশন কি, একবার দিবে বেস্ট সাইন সিমটম, অথবা হোয়াটস দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, বাট টপিকস কিন্তু অলওয়েজ কমন থাকবে। সেইগুলাই আলোকেই আপনি যদি একবার আপনার পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা বসে যান, পাশ করে যান, পার্ট 2 এর জন্য কিন্তু আপনার খুব বেশি সময় নেওয়ার দরকার নেই। আমি মনে করি 3 to 4 মান্থ আর হাইস্ট 6 মান্থের জন্য পার্ট 2 এনাফ। যদি এর চেয়ে বেশি লেন্থনিং করেন, তাহলে আপনি যে পার্ট 1 নলেজটা যেটা আপনি গ্যাদার করেছিলেন, সেটা কিন্তু ডিক্লাইন হয়ে যায় আস্তে আস্তে। আপনার নলেজটা মাথা থেকে থাকে না, এবং আলটিমেটলি পার্ট 2 প্রিপারেশন লেন্থনিং হয়।
যে লেনদেন করলে দেখা যায় যে অনেকে পার্ট 1 পাস করেছে, 2-3 বছর পার্ট 2 দিতে পারতেছে না, কারণ ফোবিয়া কাজ করে, কারণ সে তো অলরেডি অনেক কিছু ভুলে গিয়েছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 2 জন্য আমার মনে হয় রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, কারণ পার্ট 2 পরীক্ষা পাস করতে হলে আপনাকে ইমেজিং এর কোনো বিকল্প নাই, যেটা অলমোস্ট 35 কোশ্চেন ইমেজ থেকে আসে। সেজন্য আপনি, আমি মনে করি পার্ট 2 ইমেজে আপনি কয় হাজার দেখবেন পরীক্ষার জন্য, কয় হাজার দেখার যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি জাস্ট কিছু ইমেজিং, যেটা আমাদের, আমি যে জেনেসিস থেকে যে হেল্পটা পেয়েছি, এই স্পেসিফিক যে ইমেজ পড়াশোনা করলে মোটামুটি পার্ট 2 হয়েছে। সো আমি স্পেশালি এখন যেটা আজকে যেহেতু পার্টনার ওরিয়েন্টেশন, আমি মূলত বলবো যে যারা আমাদের মেডিসিন লাইনে পড়াশোনা করতেছেন, মেডিসিনের পরীক্ষা দিচ্ছেন, ডিপ্লোমা, এমডি অথবা এফসিপিএইচ, আপনার যদি 2টা ডিগ্রি করতে হয়, একটা জন বিদেশি হয়, স্পেশালি এমআরসিপি, এটা হিউজ অ্যাডভান্টেজ আছে। আপনারা নিজেরও পড়াশোনা নেটে দেখতে পারেন। তাছাড়া জব অপরচুনিটি খুবই আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে, যেটা আপনারা চাইলেই ইজিলি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে এমআরসি পার্ট 1 পার্ট 2 পেসেস দেওয়া সম্ভব, যেটা আপনারা কোনো হেল্পের মাধ্যমে, জেনেসিস কিন্তু আমাদের সবগুলো পার্ট নিয়ে আসছে। সো যদি আপনাদের প্যাশন থাকে, ডেডিকেশন থাকে, ইনশাল্লাহ আপনাদের বাকি যে পাথওয়েটাকে স্কুল করার দায়িত্ব জেনেসিসের। তো সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাইকে। তো আসলে আপনারা যারা ইতিমধ্যে আমাদের জেনেসিস আউটলায়ারের সাথে সংযুক্ত হয়েছেন অথবা হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা, আমাদের অফলাইন এবং অনলাইন দুই ধরনের সুবিধা আছে। আপনারা চাইলে অফলাইনে এসে আমাদের সাথে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, চাইলে একটা ক্লাসও করে দেখতে পারেন আমাদের ক্লাসের কোয়ালিটি গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্য আমরা মানে দিন রাত পরিশ্রম করে অত্যন্ত সুন্দর গোছানো একটা লেকচার শিট প্রিপেয়ার করেছি। আসলে পাঁচ মিনিট এমআরসিপি পার্ট 1 প্রিপারেশনের যে মেইন সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনের যে সমস্যাটা। আমরা টেক্সট বুক কি ফলো করব, কেউ বলে মাগরাবি ফলো করার জন্য, অথচ মাগরাবি হচ্ছে অনেক আগের, মানে লেটেস্ট এডিশন নাই, আপডেট গুলা নাই। কেউ বলে নোটস এর নোট ফলো করার জন্য, অথচ নোটস এর নোট এতই ভাস্ট, সবাই মানে সাগরে গিয়ে হারায় যায়, এরকম একটা অবস্থা। একটা কার্ডিওলজি পড়ার পর আর কেউ কিছু পড়তে মন চায় না, বা পড়ার আগ্রহ হারায় ফেলে অনেকেই। আমার পরিচিত অনেকেই নোটস এর নোট শুরু করছে, তো এই নোটস এর দেখেই সে মানে এমআরসিবি থেকে সরে গেছে, যে এত পড়া তার পক্ষে পড়া সম্ভব না। তারপর হচ্ছে আবার কেউ পাস মেডিসিন টেক্সট বুক পড়ে, কেউ পাস টেস্ট টেক্সট বুক পড়ে। তো পাস মেডিসিন টেক্সট বুক করলে সমস্যাটা হচ্ছে কি, বেশ কিছু ইনফরমেশন, সব ইনফরমেশন আপনার দেয়া থাকে না, বেশ কিছু ইনফরমেশন মিস হয়ে যায়। তো এই এই সমস্যাগুলো সলিউশনের জন্য জেনেসিস অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে। আমরা সব মেন্টররা মিলে আমরা খুব আপগ্রেডেড এবং খুব গুছানো একটা শীট প্রিপেয়ার করেছি। এই শীট পড়লে আপনার নোটস এন্ড নোট, পাস মেডিসিন, পাস টেস্ট, মাগরাবি সব পড়া হয়ে যাবে। তো আমাদের শীটটা অত্যন্ত গুছানো, মানে একটা যদি আপনি যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি একটা জিনিস পড়তে বলেন, এটা পড়লে আমি পার্ট 1 হয়ে যাবে, তো সেটা হচ্ছে আমাদের জেনেসিস শীট গুলো। আপনি শুধুমাত্র জেনেসিস শীট গুলো পড়লেই আপনার পার্ট 1 হয়ে যাবে। এটা একটা বিষয়। তাহলে আমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো কি দাঁড়ালো, একটা হচ্ছে আপনি জেনেসিস শীটটা খুব ভালো করে পড়বেন, সাথে হচ্ছে পাঁচ মেডিসিন অনলাইন সাবস্ক্রিপশন নেবেন, এবং অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে প্র্যাকটিস সলভ করবেন। অথবা আপনি যদি অনলাইনে পড়তে সমস্যা হয়, আমাদের জেনেসিসের পাঁচ মেডিসিন আছে একদম ফুল ভলিউম, তো সেটা নিয়ে আপনি সলভ করবেন। এর পাশাপাশি আপনি পাঁচ মেডিসিন 100% সলভ করতে হবে, মানে এখানে কম বেশ করা যাবে না। 5,000 কোয়েশন 5,000ই সলভ করতে হবে। এর পাশাপাশি আপনি আপনার যতটুকু সম্ভব আপনার পাস টেস্ট, মানে আমাদের পরামর্শ থাকবে আপনি পাস টেস্ট পুরোটাই সলভ করেন। তারপরে যদি পাস টেস্ট যদি মানে আপনার কঠিন হয়, তাহলে মিনিমাম 300 করে অথবা 200 করে সাবজেক্ট ওয়াইজ অথবা 150টা করে সলভ করতেই হবে। এবং পরীক্ষার 1-2 মাস আগে আপনি পাস পেপার গুলো সলভ করবেন। এবং এই অনেকেই পাস পেপার সলভ না করেই চলে যায় পরীক্ষার হলে, তো এইটার সমাধান জন্য আমরা, আমাদের রিকল ব্যাচ আছে, আমরা সেখানে পাস পেপার গুলো হাতে কলমে শিখিয়ে দিই। তো আপনি পাস পেপার গুলো সলভ করতে পারেন, পাস পেপার গুলো 2 মাস আগে বা 3 মাস আগে পাস পেপার সলভ করা শুরু করবেন। এরপরে যেটা হবে, আপনি এমআরসিপি ওয়েবসাইটের মক টেস্টটা দিবেন পরীক্ষার যেদিন আপনি টাকা জমা দিবেন এর আগের দিন। তো এমআরসিপির ওয়েবসাইটের মক টেস্টটা দেওয়ার পর যদি দেখেন আপনার 130টার বেশি হয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে পরীক্ষাটা দিতে পারবেন, আপনার রিস্ক হবে না। তারপরে আপনি পাস মেডিসিন ওয়েবসাইটের মক টেস্ট আছে নিজেকে যাচাই করার জন্য, আমাদের খুবই এনরিচড মক টেস্ট হয় আমাদের জেনেসিসের। আমরা জেনেসিসের মক টেস্টটা দিয়েও আপনি পরীক্ষার আগে আপনাকে যাচাই করতে পারবেন।
তো এই হচ্ছে মোটামুটি আপনাদের প্রিপারেশনের একটা আউটলাইন। তারপরে যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আমাদের প্রতি রবি এবং বুধবারে রেগুলার ব্যাচে ক্লাস হবে এবং শুক্রবারে লং ব্যাচে ক্লাস হবে। তো আপনাদের প্রতি পরামর্শ হবে ক্লাসগুলো একদম ডিউ টাইমে করার জন্য, কারণ একটা ক্লাস মিস দিলে পরবর্তী এটা কখন হবে, কোন ব্যাচের সাথে হবে, কিভাবে হবে, তো এটা আমাদের জন্য খুব বেশি দেখা যাবে অন্য ক্লাসের সাথে আপনার এটা মানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো এটা আপনাদের জন্য মানে কভার আপ করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং পড়াশোনা জমায় রাখলে আপনার যেহেতু মাত্র 6 মাস টাইম, তো জমায় রাখলে আপনি পরবর্তীতে আর কখন পড়বেন সেই পড়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর অনলাইনে যারা আছেন তাদেরকে আমাদের যেদিন ক্লাস হয় আমাদের ভিডিও আপলোড দিতে অনেক কিছুটা সময় লাগে, 5, 6 বা 12 ঘন্টা, অনেক সময় একদিন সময় লাগে। তো এই জন্য আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একদম লাইভ ক্লাসটা করে ফেলবেন। লাইভ ক্লাসটা করে ফেললে আপনি ইনস্ট্যান্ট ক্লাসটা পেয়ে যাচ্ছেন, করে ফেলতে পারতেছেন। কিন্তু আপনি ভিডিও রেকর্ডেড মানে পাইতে চাইলে এটা আপলোড হইতে ওয়েবসাইটে আমরা সার্ভারে আপলোড দিই, যাতে আপনাদের আনইন্টারাপ্টেড ক্লাসটা করতে পারেন। তো সার্ভারে আপলোড দিতে দিতে কিছুটা সময় লাগে। তো সে আপনাকে ওয়েট করাটা আপনার জন্য খুবই কষ্টকর, যে আপনি ফ্রি টাইম কিন্তু ভিডিওটা এখন আপলোড হয় নাই, তো আপনি ওই সময় ক্লাসটা করতে পারতেছেন না। তো এই জন্য আপনাদের প্রতি পরামর্শ থাকবে যেভাবে হোক আপনি লাইভ ক্লাসগুলো রেগুলার করে ফেলবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য অফলাইনে বা অনলাইনে যারাই যুক্ত হবেন, আপনারা এক্সাম গুলা একদম ডিউ টাইমে দিয়ে দিবেন। তো এক্সাম দিয়ে দিলে আপনার মধ্যে কনফিডেন্সও বাড়বে, আপনার প্রিপারেশনের ইয়েটাও বাড়বে। আচ্ছা, সাদ্দাম ভাই আশিক উনি নামে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আশিক ভাই। জি, ভাইয়া মনে হচ্ছে আমাদের গেস্ট, অথবা হোসেন ভাই কিছু বলছেন? না, ঠিক আছে। না, আমি হচ্ছে যে গতকাল অ্যাডমিশন হলাম, ভর্তি হলাম আপনার ও ওই আচ্ছা। লং ও আচ্ছা আচ্ছা, রেগুলার আশিক। হ্যাঁ ব্যাচে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আমি তো একটু জয়েন করতে দেরি করে ফেলছি। আপনি তো কাইন্ডলি আরেকবার বলবেন, আমাদের তো ব্যাচের সময় পড়ানো হবে হচ্ছে আমাদের থিওরি গুলো, মানে আমরা কি এর হ্যাঁ সাথে হ্যাঁ কোশ্চেন সলভিংটা কখন করব, মানে এর সাথে সময় যেমন আমাদের 3 দিন পর পর ক্লাস, এই সময় তো হ্যাঁ হ্যাঁ। লেকচার ক্লাসটার সাথে মানে কোশ্চেন সলভ করাটা মনে হয় একটু কঠিন হয়ে যাবে, বা কি পদ্ধতিতে আগালে ভালো হয় একটু কাইন্ডলি যদি আরেকবার বলতেন। মনে হয় বলে ফেলছেন আপনি একবার। না না, সমস্যা নাই, অসুবিধা নাই। এখন ব্যাপারটা হচ্ছে মানে এমআরসিপি মানে পরীক্ষাটা হচ্ছে কনসেপ্ট বেসড। আপনি যদি কনসেপ্ট ভালো করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় মানে ভালো রেজাল্ট করতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে মানে কিছু কোয়েশন আছে ডাইরেক্ট কোয়েশন আসছে, এগুলো আপনি এমনি পারবেন। কিন্তু কিছু কোয়েশন আছে আপনাকে ক্লু ধরতে হবে, আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লু ধরতে না পারবেন ততক্ষণ আনসার করতে পারবেন না। আর কিছু কোয়েশন আছে আপনার যেমন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আপনি বাকি 4টা স্টেম এক্সক্লুশন করে যে দেখা যাবে যে আপনি যে যে আনসার যেটা এটা সম্পর্কে কিছুই জানেন না, তারপর আপনি এক্সক্লুশন করে আপনি সঠিক আনসারটা দিয়ে দিতে পারবেন। তো এই কারণে আপনাদের প্রতি পরামর্শ যেটা থাকবে, আপনি যতই থিওরি সলভ করেন, যতই থিওরি পড়েন, একদম থিওরি যতটুকুই সলভ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পরামর্শ থাকবে আপনাকে অবশ্যই অবশ্যই কোয়েশ্চন সলভটা সাইমultaneously চালিয়ে যেতে হবে। এখন 3 দিন সময়, আমার থিওরি শেষ হবে না, এইভাবে আসলে চিন্তা ভাবনা করলে আপনি আলটিমেটলি আপনার কমপ্লিট প্রিপারেশন সেটা হবে না। তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে আপনি থিওরি অবশ্যই অবশ্যই পড়বেন, কিন্তু থিওরির পাশাপাশি কোয়েশ্চন সলভটাও চালিয়ে যেতে হবে। এখন যেহেতু জুন মাস, যেহেতু 6 মাস, আমি মনে করি আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন, ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়েন, 6 মাস ইজ এনাফ টাইম। কিন্তু ব্যাপারটা হয় কি, আপনি 15 দিন পড়লেন, পরে 15 দিন একটা গ্যাপ দিয়ে দিলেন, এরপরে 15 দিন আপনি 2 ঘন্টা করে পড়লেন, এরপরে 15 দিন আপনি পড়াশোনা বাদ দিয়ে দিলেন বা 4 ঘন্টা করে পড়লেন। এইভাবে আপনি যদি গ্যাপ মানে 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 পজ দিয়ে দিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখা যাবে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে না। তো এই কারণে ডিউ টাইমে লেকচার গুলো করা, এবং এই 3 দিনের থিওরি মনে করেন আপনি ডেইলি যে 4 ঘন্টা থিওরি পড়াশোনা করবেন, আপনি 6 ঘন্টা যদি পড়াশোনা করেন তাহলে 4 ঘন্টা থিওরি পড়েন, 2 ঘন্টা কোয়েশ্চন সলভ করেন। এবং আরেকটা আমি ক্লু দিয়ে রাখি আপনাকে পড়াশোনা করার সময়, যে আপনি যখন কোয়েশ্চন সলভ করবেন, ইট ইজ নট নেসেসারি যে এই কোয়েশ্চনের থিওরি আপনার আগে থেকে পড়া লাগবে। আপনি থিওরি পড়েন না পড়েন, আপনি পাশাপাশি কোয়েশ্চনও সলভ করেন, যখন কোয়েশ্চনটা সলভ করে ফেলবেন তখন কোয়েশ্চনের নিচেই থিওরি দেওয়া থাকে, তাহলে কোয়েশ্চন সলভ করার সময়ও কিন্তু আপনার থিওরি পড়া হচ্ছে। যে এই কোয়েশ্চনটা আমি থিওরি পড়বো তারপরে সলভ করবো, এইভাবে চিন্তা ভাবনা না করে আপনি এক পাশ থেকে থিওরি পড়া শুরু করেন, আরেক পাশ থেকে কোয়েশ্চন সলভ করাও শুরু করেন। তাহলে 3 দিনে আপনি একই সাথে থিওরিও পড়েন, কোয়েশ্চনও সলভ করেন। অন্তত আগামী 2 থেকে 3 মাস, জুন জুলাই আগস্ট, 5 মেডিসিনটা থিওরি প্লাস 5 মেডিসিন রাখেন।
তারপরে আপনি পাঁচ মেডিসিন যখন একবার শেষ হয়ে যাবে তখন পাঁচ টেস্টে সুইচ করেন, তখন পাঁচ টেস্টটাও পড়েন। তো আপনাদের এই আশা করি বুঝতে পারছেন আপনি যেটা বলতে চাইছিলেন। জি জি, thank আচ্ছা, সাদ্দাম ভাই কিছু বলবেন? তানিশ স্যার যুক্ত হয়েছে, স্যারকে। হ্যাঁ হ্যাঁ। জি। তো আমাদের মাঝে আমাদের আমাদের প্রিয় চিকিৎসক ভাইরা, আমরা জানেন আমাদের মাঝে আমাদের আমাদের অত্যন্ত জেনেসিস অত্যন্ত জনপ্রিয় মেন্টর, জেনেসিসের যাত্রা শুরু থেকেই যিনি আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, আমাদের জেনেসিস অত্যন্ত জনপ্রিয় মেন্টর, যার হাত ধরে জেনেসিস আউটলাইনের যাত্রা শুরু, আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় এবং সবার প্রিয় ডক্টর রিয়াজউদ্দিন দানেশ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইবনে সিনা মেডিকেল কলেজ, গেস্ট্রোএন্টারোলজিস্ট এবং মেডিসিন স্পেশালিস্ট, এমআরসিপি ইউকে, এমডি গেস্ট্রোএন্টারোলজি। তো স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে ফেলে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে স্যার। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাকে আজকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তো আজকের প্রোগ্রামটায় থাকতে ভালো লাগছে এই জন্য যে যারা ফিউচারে এমআরসিপি পরীক্ষা দিবেন তাদেরকে নিয়ে প্রোগ্রামটা। এবং আহ, আমার আসলে মনে পড়ে যাচ্ছে যে আমরা মানে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিলাম এরকমই অ্যারাউন্ড জুন মাসের দিকে, 2016 সালে। তো আলহামদুলিল্লাহ আমরা 10 বছর অলরেডি পেরিয়ে গিয়েছি। প্রায় কিছুদিনে আমরা এক যুগ অতিক্রান্ত করব। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের জেনেসিসের আমাদের যেটা মেন টার্গেট, যে আমাদের সার্ভিসটাকে ডে বাই ডে আরো আপডেট করা, ডে বাই ডে আরো যুগোপযোগী করা। তো এটা যেহেতু যেহেতু আমরা অলরেডি 10 বছর যাত্রা করতে পেরেছি এবং আমাদের মানে স্টুডেন্ট মানে 10 থেকে অ্যারাউন্ড 10,000-এর মতো আমরা স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে পেরেছি, ডক্টরদেরকে সার্ভিস দিতে পেরেছি, যেটা আলহামদুলিল্লাহ। তো যারা লং ব্যাচের সাথে যুক্ত হবেন, এমআরসিপির লং ব্যাচের সাথে, আমার মনে হয় যে প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে লং ব্যাচ। কারণ হচ্ছে এখানে আপনি স্লোলি এবং সিস্টেমেটিক্যালি আগাবেন। যেগুলো ব্যাচ হয় ক্রাশ ব্যাচ, এক্সাম ব্যাচ, এগুলোতে আপনার পড়াগুলো জাস্ট রিভিউ করা। কিন্তু লং ব্যাচ আমাদের টার্গেটই থাকবে যে আপনাকে যারা মেন্টররা থাকবেন তাদের টার্গেটই থাকবে যে আপনাদেরকে কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসবে, কোন জায়গায় আপনি বেশি এমফেসিস দিবেন, শুরু থেকে আপনাকে এভাবে করে গাইড করা। আর এটা হচ্ছে আমাদের মেন্টরদের পক্ষ থেকে। আর আপনাদের দায়িত্ব হবে যে মেন্টররা যেভাবে করে গাইড করবেন সেটাকে সেভাবে করে আপনি মানে আপ টু ডেট থাকবেন, পড়ালেখার মাধ্যমে আপ টু ডেট থাকবেন। আর আমি একটা জিনিস শুধু শেয়ার করব যে আমাদের নর্মাল থিওরি বা ছোটবেলা থেকে যে আমরা অভ্যস্ত যে প্রথমে একটা লেকচার হয় পরে আমরা এটা পড়ি, কিন্তু বাইরের যে দেশগুলো উন্নত বা যে ইউনিভার্সিটি গুলো বিশ্বের সেরা, ওখানে নিয়ম হচ্ছে যে যিনি লেকচার দিবেন উনি 1 সপ্তাহ আগে বা কিছুদিন আগে বা ইভেন 1 মাস আগে ওনার লেকচার স্লাইড উনি দিয়ে দেন, বা কি টপিক পড়ানো হবে সেটা উনি বলে দেন 1 মাস আগে। এবং যারা পার্টিসিপেন্ট থাকেন তারা হচ্ছে ওই জিনিসগুলো পড়ে আসেন। তাহলে হয় কি যে লেকচার ক্লাসটা বোরিং হয় না। একটা জিনিস আপনি যখন নতুন শুনবেন তখন হচ্ছে হয়তো বা মানে কিছু অংশ হয়তো আপনার ভালো লাগতে পারে, প্রথম দিকে আগ্রহ বেশি থাকবে বা আস্তে আস্তে আগ্রহ কমে যাবে। কিন্তু যখন আপনার একটা জিনিস মোটামুটি জানা থাকবে তখন আপনার কিন্তু আপনি ধরতে পারবেন যে কোন জায়গায় আপনার দুর্বলতা, কোন জায়গায় আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি পুরোটা হয়তো ঠিক মতো শুনলেন না, যে জায়গাগুলো আপনার ল্যাকিং সেটা শোনার পরে যেটা হবে যে আপনার ওই জিনিসটার কনসেপ্ট আরো বেশি স্ট্রং হবে। তো আমার পরামর্শ একটাই থাকবে যে আপনারা যে ক্লাসগুলো হবে সেই ক্লাস করার আগে পুরো মুখস্থ করার দরকার নাই, অ্যাটলিস্ট একবার গো থ্রু করেন। যদি পুরোপুরি গো থ্রু করার আগে প্রয়োজনে টপিক গুলো দেখে নেন যে আজকের লেকচারে কি কি টপিক পড়ানো হতে পারে। তো আমরা যেহেতু আমাদের লেকচার শিট গুলো লেকচার ওয়াইজ, আপনি এখানে সুবিধা হবে যে আজকে লেকচার কতটুকু পড়ানো হবে ওখানে থাকবে আলাদা করে, পরের দিন কতটুকু পড়ানো হবে, লেকচার 2 যেদিন আপনি দেখবেন যে লেকচার 2 অনুযায়ী শিটের ভিতরে ভাগ করা আছে। তো আপনারা হচ্ছে মানে একটা টপিক পড়ানোর আগেই আপনি একবার পড়ে ফেলেন। আর যদি লেকচারের পরে আবার পড়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার সেটা খুব বেশি মনে থাকে। এবং একবার অলরেডি যদি আপনি লেকচারের পরে পড়েন আপনার 2বার পড়া হয়ে যাবে। এরপরে যখন আপনি পরের দিন এক্সাম দিবেন
ওই টপিকের উপরে, তখন কিন্তু আপনার 3 বার অলরেডি পড়া হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা মানে পার্টিসিপেট করবেন, মানে একান্তই কোনো ব্যক্তিগত প্রয়োজন বা খুবই এক্সাম অথবা কোনো শারীরিক অসুস্থতা, এরকম যদি কোনো মেজর ক্যালামিটি না থাকে বা মেজর কোনো রিজন না থাকে, তাহলে আপনারা টপিকটা আগে থেকে পড়ে ফেলবেন, এবং সেটা ক্লাসের পরপরই গিয়ে ওই দিন হোক বা তার পরের দিন পড়ে ফেলবেন। এবং পরীক্ষার আগের দিন অবশ্যই একটু পড়ে আসবেন, মানে আপনি যখন ক্লাস টেস্ট দিবেন, এবং ক্লাস টেস্টে আপনি মনে করবেন যে এই টপিকটা আপনি আর জীবনেও পড়া হবে না, তাহলে জীবনেও পড়া না হলে অর্থাৎ জীবনের শেষ পড়া মনে করে যদি আপনি পড়তে পারেন, আমার মনে হয় আপনি এখান থেকে সবচেয়ে বেশি গেনার হতে পারবেন। আর এমআরসিপির পড়ার স্টাইলটা আসলে আমি শুনতেছিলাম ইসের কথা, আমাদের মাহমুদের কথা, যে ওই এমআরসিপির পড়ার স্টাইলটা অ্যাকচুয়ালি প্রবলেম বেসড স্টাডি। আপনি একটা প্রবলেম পড়বেন, প্রবলেম পড়ে সেখান থেকে কিভাবে ডায়াগনোসিস হলো, কি ইনভেস্টিগেশন হবে, কি ট্রিটমেন্ট হবে, এভাবে করে পড়লে তাদের পড়াটা আরো বেশি ইজি হয়। তো আমাদের লেকচার শিট গুলো ওভাবে করেই থাকবে, যে একটা কোশ্চেন, তারপরে ডিসকাশন, এভাবে করে আপনি টপিক ওয়াইজ আগাতে পারেন। তো আমাদের আমি সবাইকে পরামর্শ দিব যে লেকচার শিট ফলো করার জন্য, কারণ এটা হচ্ছে পাস মেডিসিনের একটা ভার্সন। পাস মেডিসিন সাথে হচ্ছে রিভিউ যে বইগুলো আছে, নোটস এন্ড নোটস, আর তারপরে হচ্ছে খালিদ আল মাগরাবির যে নোটটা, এই দুইটারই মানে দুইটারই একটা কম্বিনেশন। ওখান থেকে মেজর যে জিনিসটা লাগবে সবগুলো এখানে দেয়া আছে। তো হোপফুলি কেউ যদি লেকচার শিটটা ঠিক মতো করে পড়ে ফেলতে পারেন একবার, এরপরে যদি একটা রিভিউ বই পড়ে ফেলতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স আরো বেশি বাড়বে, এবং আপনি আরো বেশি পরীক্ষায় কনফিডেন্টলি আনসার করতে পারবেন, এবং এক চান্সে পাশ করার পসিবিলিটি বাড়বে। তো আমি, যদিও মনে হয় আগে এটা ডিসকাস হয়েছে, যে আপনারা অ্যাটলিস্ট 2টা কোশ্চেন ব্যাংক পড়ার চেষ্টা করবেন, কারণ এমআরসিপি পার্ট 1 আগে একটু ইজি ছিল। এখন এত বেশি হেল্প, এত বেশি কোচিং হওয়ার কারণে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফিকাল্ট হচ্ছে। পার্ট 1-এ আমি এমনও মানুষকে ফেল করতে দেখেছি যারা অলরেডি এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিবেন, পার্ট 2 প্রিপারেশন নিয়ে ফেলছে, ওনাকে আমি এফসিপিএস পার্ট মানে এমআরসিপি পার্ট 1 ফেল করতে দেখেছি। আবার যে এফসিপিএস পার্ট 1ও পাশ করে নাই, তাকে আমি এমআরসিপি পার্ট 1 পাশ করতে দেখেছি। এই দুইটা জিনিস বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে অ্যাকচুয়ালি আপনি যদি না পড়ে পরীক্ষাটা দেন, তাহলে কিন্তু আপনার যতই ভালো প্রিপারেশন হোক, এমআরসিপি যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনার ফেল করার চান্স অনেক বেশি, আপনার নলেজ যতই ইনরিচ। আর সেকেন্ড যেটা বলার চেষ্টা করছি, যদি আপনি পড়েন, তাহলে আপনি যতই কম জানেন, আপনি সেখান থেকে পাশ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আলটিমেটলি যাতে আমরা আপনাদের সাফল্যের অংশীদার হতে পারি, এবং আপনারা যাতে সাফল্য অর্জন করে নিজে যেভাবে লাভবান হবেন, পাশাপাশি আমাদের দেশের যে প্যাশেন্টফুল, তারা যাতে আপনার মাধ্যমে বেনিফিটেড হতে পারে, এবং সর্বোপরি আমরা দেশ হিসেবে যাতে এগিয়ে যেতে পারি, এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আসতে পারে। থ্যাংক ইউ দানিশ স্যারকে অত্যন্ত চমৎকার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বেসিক্যালি স্যার যেভাবে গাইডলাইন দিয়েছে, আমার মনে হচ্ছে যদি কেউ এটা পুরোপুরি ফলো করেন, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। অত্যন্ত চমৎকার কথা বলেছে শর্টকাটে। স্যার থ্যাংক ইউ সো মাচ। এখন যে যারা যুক্ত আছেন লাইভে, যদি আপনারা কোনো কোশ্চেন থাকে, স্যারকে ডিরেক্ট আস্ক করতে পারেন। ডক্টর আশিক, জি। আপনি স্যারকে যদি, আমাদের স্যার খুব জনপ্রিয় স্যার, এবং আমাদের আউটলায়ারের এক প্রথম থেকে স্যার আছেন, এবং স্যারের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেক বেশি। আপনার যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে স্যারকে আপনি আস্ক করতে পারেন। না স্যার, আমার অনেক ফেভারিট। আমিও যখন এফসিপিএস এর জন্য পড়ছিলাম, স্যারের ক্লাস আমি করছি, তখন স্যারের ক্লাসগুলো সবচেয়ে বেশি ভালো লাগতো। আমার যেটা কোশ্চেন ছিল যে পাস মেডিসিন, পাস টেস্ট, এইগুলো অনলাইন না অফলাইন, কোনটা কোশ্চেন প্যাটার্ন গুলো সলভ করলে বেশি ভালো হবে, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই আমি যে 3 দিন এখন আমি যেটা ব্যাচটায় ঢুকছি, 3 দিনে রবি বুধবারে, এখানে আমি হচ্ছে অন্তত কতটা কোশ্চেন আমাকে কমপক্ষে একটা সাবজেক্ট থেকে বা একটা চ্যাপ্টার থেকে সলভ করে তারপরে আগাতে ভালো হবে। আমি যদি পাঁচ মেডিসিন সলভ করি, অন্তত কয়টা কোশ্চেন কমপক্ষে সলভ করতে হবে? জি, জি, খুবই ভালো একটা কোশ্চেন। তো আহ, আমরা যেটা অ্যাডভাইস করব, যে পাস মেডিসিন এবং পাস টেস্ট, এর ভিতরে যে পাস
মেডিসিন তো আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন আমাদের লেকচার শিটের সাথে। তাহলে পাস মেডিসিন আপনার ধরেন যে এটা অফলাইন ভার্সনটাই আপনি পেয়ে গেলেন হার্ড কপি। আর সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে পাস টেস্ট যেটা, এটা আপনি অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন। আর আমি অ্যাডভাইস করবো যে একা না কিনে, যেহেতু মানে 6 মাসের জন্য বা 4 মাসের জন্য নিলে প্রায় 10-12 হাজার টাকার মতো খরচ পড়ে, এখন মনে হয় আর একটু বেশি পড়ে। তো সেক্ষেত্রে আপনারা দুইজন মিলে কিনতে পারেন, কারণ দুইটা ডিভাইস ইউজ করা যায়। একটা যদি ল্যাপটপে একজন পড়ে, আরেকজন মোবাইলে পড়তে পারবে। তাহলে হবে কি যে আপনি একটু সাশ্রয় হবে, প্লাস হচ্ছে আপনার মানে দুইজনই উপকৃত হবেন আর কি। তো আমি অ্যাডভাইস মানে আমার পরামর্শ থাকবে যে পাস টেস্টটা অনলাইন ভার্সনটা নিতে পারেন, এবং যাই পড়বেন সেটা স্ক্রিনশট রেখে দিবেন, কারণ ওখান থেকে ডাউনলোড করা যায় না। আর 2 নম্বর কথা হচ্ছে পাস টেস্টেই শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, পাস মেডিসিনে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে না। তো সেক্ষেত্রে পাস টেস্ট আপনি যদি নেন তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু প্রায় মানে আমি যেটা দেখছিলাম যে ধরেন যে 200টা কোশ্চেনের ভিতরে 20-25টা প্রায় হুবহু কোশ্চেন চলে আসছে, প্রায় 20-25টা। এই 20-25টা কোশ্চেন একদম পরিচিত, এটা আসলে লাখের বিষয়। এরকম কিন্তু সবসময় হয় না এমআরসিপিতে, এখন আরো টাফ হচ্ছে। এখন হয়তো বা আরেকটু কম কমন পড়তে পারে। তবে আমার মনে হয় যদি আপনি প্রিভিয়াস 4-5 বছরের কোশ্চেন দেখতে পারেন ওখান থেকে, তাহলে এই জিনিসটা কিন্তু পাস মেডিসিনে নাই, এই কারণে পাস টেস্টের অনলাইন সাবস্ক্রিপশনটা আপনাকে এই বিষয়ে হেল্প করবে। আর পাস মেডিসিন আমার মনে হয় অনলাইনে যাওয়ার দরকার নেই, আমাদের যে হার্ড কপি গুলো আমরা প্রোভাইড করি, এটাই বেস্ট। পাস মেডিসিনের জন্য এটাই বেস্ট। আর 2 নম্বর হচ্ছে ডেইলি কোশ্চেন সলভ। ডেইলি কোশ্চেন সলভ এটা অ্যাকচুয়ালি প্রথম দিনই আমি বলবো না যে আপনি 50টা কোশ্চেন সলভ করেন। এটা আপনি ডে বাই ডে বাড়াবেন, ডে বাই ডে বাড়াবেন। আর এটা প্রথমেই টার্গেট থাকা উচিত যে ডেইলি অ্যাটলিস্ট 20টা কোশ্চেন, কারণ প্রত্যেকটা কোশ্চেন অ্যারাউন্ড 3 মিনিট অ্যাটলিস্ট লাগে। প্রত্যেকটা কোশ্চেন পড়ে সলভ করে ব্যাখ্যা পড়তে মানে 5 মিনিট অ্যাভারেজে লেগে যাবে, অ্যাটলিস্ট 5 মিনিট। তাহলে আপনি যদি 5 মিনিট দেন তাহলে 200টা কোশ্চেনের জন্য আপনার প্রায় 100 মিনিট। তো 100 মিনিট অ্যাকচুয়ালি হয় না এটাই, মানে ওই দেখা যাবে যে আপনি প্রথমের দিকে কোশ্চেন পড়তে গেলে একটা কোশ্চেন পড়তে প্রায় 10 মিনিট লেগে যাবে। তো সেদিক থেকে প্রায় 3 ঘন্টার উপরে সময় চলে যাবে। কিন্তু আপনি যত বেশি কোশ্চেন সলভ যে কোনো চ্যাপ্টারে দেখবেন আপনি প্রথম দিন কোশ্চেন পড়তে আপনার সময় বেশি লাগতেছে, আবার কোশ্চেন কিছু রিপিটেশন হয়, তখন দেখবেন যে আপনার কোশ্চেন পড়তে সময়টা কম লাগতেছে। তো এইরকম বিষয় আমরা প্রথমে বলবো যে আপনি 20টা করে কোশ্চেন শুরু করেন, এরপরে ডে বাই ডে এটাকে আপনি 2টা 3টা করে করে বাড়ান। আর মোটামুটি 40টা কোশ্চেন ডেলি যদি পড়া যায়, তাহলে আমার মনে হয় 2টা কোশ্চেন ব্যাংক মানে 6 মাসের ভিতরে খুব ইজিলি সলভ করা যায়। অ্যাটলিস্ট 40 কোশ্চেন, বেশ 40 প্রথমেই দরকার নেই, আপনি 20টা দিয়ে শুরু করেন। 20টাও যদি না হয় 10টা দিয়েই শুরু করেন। শুরু করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। 10টা দিয়ে শুরু করেন, 15টা করেন, 20টা করেন, করে করে। কিন্তু 20টা পড়তে হবে কোনো রকমে পড়ে নিলাম, এটার চাইতে একটু কোয়ালিটি ফুল, মানে 30টা পড়ার চাইতে 20টা কোশ্চেন কোয়ালিটি দিক থেকে যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। স্যার মনে হয় আনমিউট করা আছে। থ্যাংক ইউ স্যার। স্যার অত্যন্ত মূল্যবান বক্তব্য, প্লাস হচ্ছে এমআরসিপির প্রিপারেশন সম্বন্ধে গাইডলাইন দিয়েছেন। স্যারের কথা ধরি যে কোশ্চেন প্রত্যেক দিন আপনাকে সলভ করে যেতে হবে। আমরা যে পরীক্ষার সময় আমাদের যেহেতু ক্লিনিক্যাল ওয়ার্ড, পেশেন্ট ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে হাতে সময় কম থাকে, আমি যখন একটু সময় পেতাম আমার ফোনের মধ্যে অনলাইন সাবস্ক্রিপশন ছিল, কোশ্চেন এক দুটো দেখে নিতাম, পরে এটা সলভ করতাম, অথবা এটা মানে যখন ফ্রি থাকতাম তখন দেখতাম। সো আপনাকে প্রত্যেক দিনই কোশ্চেন কিন্তু মিনিমাম কিছু কোশ্চেন দেখে নিতে হবে। আর কোশ্চেন দেখলে আপনার একটা কোশ্চেন আইডিয়া হবে কোশ্চেন কিভাবে হয়, তার পাশাপাশি টপিক পড়ার পরে ফাইনালাইজ যখন আপনি আবার পড়বেন, তাহলে আপনার কনসেপশন প্লাস আপনার পরীক্ষার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সো আমি এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় দানিশ স্যারের পরে যে আমাদের আউটলেয়ারের যে রূপকার, যে বর্তমানে আমাদের আসলে আউটলেয়ারে সার্ভিস দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং অত্যন্ত জনপ্রিয় মেন্টর আমাদের ডক্টর তাহিরুল ইসলাম ভাই, ভাইকে তার মূল্যবান বক্তব্য রিগার্ডিং এমআরসি পার্ট 1 প্রিপারেশন কিভাবে নেওয়া যায় বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি আছেন তাহির ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আছি। জি ভাই, আপনি কন্টিনিউ করেন।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল। তো আমাদের মাঝে অলরেডি ডক্টর রিয়াজউদ্দিন দানিশ স্যার কথা বলেছেন। আমার মনে হয় স্যারের কথা বলার পরে নর্মালি আমরা আগে একটু বলে দিই। আমি তো আজকে আমি একটু স্যারের কথাটা মনোযোগ দিয়ে শুনলাম। তো আমার মনে হয় স্যার সংক্ষেপে যে কথা বলছেন, আমরা এরপরে কথা আর বেশি না বাড়িয়ে আমরা প্রোগ্রামটি শেষ করতে পারি। আমি সংক্ষেপে একটু আপনাদের দুইটা বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের যে লং বেচ অথবা রেগুলার বেচ, এই বেচ গুলাতে আমি সবসময় আপনাদের একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আহ, সরাসরি যারা অফলাইনে ভর্তি আছেন বা ঢাকার মধ্যে অফলাইনে এসে ক্লাস করার ব্যবস্থা আছে আপনাদের, আপনারা অবশ্যই সেন্টারে এসে ক্লাসটা করবেন। এবং অফলাইনে ক্লাস করার মজাটা কিন্তু আলাদা। আপনারা হয়তো এমআরসিপি অনেকেই লং বেচে যুক্ত হয়েছেন, যারা হয়তো ইন্টার্নিতে আছেন অথবা এখনো কোনো কোচিং এর সাথে যুক্ত হননি, বা হয়তো অনেকে আগে অনেক কোচিং এ ছিলেন। তো আপনি যদি আহ, দু চারটা পাঁচটা বা পাঁচটা ক্লাস যদি আপনি অফলাইনে এসে করেন, বা 7টা ক্লাস আপনি অফলাইনে এসে করেন, আমি মনে করি আপনি পরের ক্লাসগুলো আপনি আসলে অনলাইনে করার ইচ্ছে থাকবে না। হ্যাঁ, অফলাইনে ক্লাস করার মজাটা আলাদা। আর এখানে আপনি সরাসরি একজন মেন্টরকে পাচ্ছেন, এবং আপনার যে সমস্যাগুলো থাকছে এবং ক্লাসে আপনি ওটা সলভ করে নিতে পারছেন। এবং আপনার আনুষঙ্গিক আহ, সরাসরি মেন্টর এবং আপনি সরাসরি ইন্টারঅ্যাক্ট করার একটা ভালো ওয়ে হচ্ছে ক্লাসে উপস্থিত থাকা। আপনার অফলাইনে ক্লাসটা করা, মানে একটা ক্লাস অফলাইনে করার যেই ভালো লাগাটা, এটা অনলাইনে অনেকাংশে কম থাকে। এবং অনলাইনে সে ওই ক্লাসটা যদি আপনি পরবর্তী রেকর্ডে শুনেন, এটা আরো মানে ইন্টারেকশন বা ইন্টারেস্টটা কমে যায়। আর যদি আপনি এটা অনেক পরে শুনেন, পরীক্ষার আগ মুহূর্তে অথবা শেষের দিকে, আপনার স্পিড 2 দিয়ে 1.5 দিয়ে, আসলে ক্লাসটা একদম তখন ভালো নাও লাগতে পারে। তো এই জন্য এমআরসিপি যেহেতু একটা মোটামুটি একটা লং জার্নি, একটা খুব কনসাইজ, একটা ক্লিন কাট কনসাইজ, একটা এক্সিলেন্ট ফরম্যাট, বাট একটা রিলেটিভলি একটু আপনার সিস্টেমেটিক। সো আমার মনে হয় আপনি এই জার্নিটাকে ভালোভাবে নিলে, এবং আপনি যে ক্লাসগুলা, আমাদের যে ক্লাসগুলা থাকবে, যে ক্লাস এক্সাম থাকবে, এটা আপনি এই ক্লাসের সাথে সাথে যদি আপনি প্রসিড করতে পারেন, ইনশাল্লাহ আপনার খুব ভালো একটা প্রস্তুতি হবে। এবং আশা রাখছি যারা রেগুলার ব্যাচে আছেন, আপনি 4 মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবং যারা লং ব্যাচে আছেন, আপনি 6 মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এবং আশা রাখছি এই প্রিপারেশন দিয়ে আপনি আপনার যেই সামনে কেউ যদি এফসিপিএস না দিয়ে থাকেন, আপনার এক প্রিপারেশনে আপনার এফসিপিএস হয়ে যাবে। হ্যাঁ, এবং অনেক আছে আমাদের, অনেক মেন্টর এবং অনেকেই যারা এমআরসিপি প্রস্তুতিটা দিয়ে ওনাদের এফসিপিএস অথবা ইভেন এখন যে রেসিডেন্সি হয়, রেসিডেন্সি কোশ্চেনও অনেকটা এখন আপনার এসবিএ থাকে, সিঙ্গেল বেসড আনসার থাকে। এরপর আপনার কোশ্চেনের প্যাটার্নও অনেকটা আপনার ক্লিনিক্যাল। হ্যাঁ, এবং যেই ক্লিনিক্যাল সিনারিও গুলো অনেকটা এমআরসিপি ওরিয়েন্টেড। তো আপনি এই একটা প্রিপারেশন দিয়ে আপনি যেই পরীক্ষাই দেন না কেন, সেটা ডিপ্লোমা দেন, রেসিডেন্সি দেন, অথবা আপনি এফসিপিএস দেন, যেটাই দেন, ইনশাল্লাহ আপনি খুব স্মুথলি আপনি পার হইতে পারবেন। তো এটা আপনি খুব ভালো করে টার্গেট নিলে, ভালো করে ক্লাসের সাথে আপনি যুক্ত থাকলে, ইনশাল্লাহ খুব ভালোভাবে আশা করি আপনি এই জার্নিটা খুব স্মুথলি শেষ করবেন। আর আমাদের যে লেকচার শিট গুলো অবশ্যই আমরা এটা নতুন লেকচার শিট, আপডেটেড লেকচার শিট আসছে, এবং আপনি আশা করি ক্লাসে লেকচার শিট গুলাই ফলো করবেন। আরেকটা হচ্ছে আপনার নতুন নোটস এন্ড নোটস। এটা অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে যে নোটস এন্ড নোটস এটা কোত্থেকে আসছে কি, এটা জেনেসিসে আব্দুল্লাহ ইউসুফ হামাদ স্যারের সাথে আপনার একটা চুক্তিবদ্ধ হয়েছে। এবং নোটস এন্ড নোটস বাংলাদেশের এখন সোল ডিস্ট্রিবিউটর কিন্তু জেনেসিস। হ্যাঁ, এবং এটা অন্য কোনো নীলক্ষেতে পিজি বিভিন্ন বই ওরা বিভিন্ন কথা বলছে যে এটা ভুয়া, নিজেরা করছে, এই সে এলোমেলো। এটা আসলে নোটস এন্ড নোটস খুব সুন্দর করে, এখন আগে একটু ইলাবোরেটিভ ছিল বা কিছু জিনিস রিপিট ছিল, তো এটাকে খুব সুন্দর করে এখন কনসাইজ করে নিয়ে আসছে। যে অল্প কিছু টপিকস ছাড়া আপনার বেশিরভাগ টপিকস আপনি পড়লে আশা করি ভালো লাগবে। খুব সুন্দর গোছানো আছে। আপনি নোটস এন্ড নোটস যদি নেন, অবশ্যই আপনি জেনেসিস এটা নেবেন। আর যদি কেউ এরকম কথা বলে, বা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে জেনেসিস থেকে এটা নেওয়ার পরে আবার 6 মাসের মধ্যে আরেকটা নোটস এন্ড নোটস বের হয়েছে ইউসুফ হামাদ স্যারের, সেক্ষেত্রে আমি মনে করি এটা আমি সহ আমরা জেনেসিস এর কাছে এসে ফেরত দিব এটা বাংলা মেডের কাছে, যে এটা কেন হয়েছে। তো আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ নিতে পারেন। আর আপনাদের যে কোনো সমস্যা, আমরা অনলাইনে আছি অথবা আমরা সেন্টারে থাকি, আপনারা ইনশাল্লাহ সরাসরি ইন্টারেক্ট করবেন। আর আপনাদের কোনো আহ, আশা করি আপনাদের ক্লাসগুলা প্রতিটা ক্লাসে ভালো লাগবে, এবং আমাদের প্রতিটা ক্লাসেরই আমাদের একাধিক
হ্যাঁ 2-3 জন করে প্রতিটা সিস্টেমেরই মেন্টর আছে। আপনাদেরকে বেস্ট মেন্টরদেরকে দিয়ে ক্লাসটা দেওয়া হচ্ছে এবং আশা করছি আপনাদের প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে। এবং আমরা সবসময় এটা, আমাদের যেহেতু ক্লাসগুলো মার্জ হয়, আপনাদের হয়তো একটা ক্লাস কারো কার্ডিওলজি দিয়ে শুরু হচ্ছে, কারো আপনার সাইকিয়াট্রি দিয়ে শুরু হচ্ছে। তো সাইকিয়াট্রি দিয়ে যার ক্লাসটা শুরু হচ্ছে তার জন্য ফার্স্ট ক্লাস, ওইটার ইম্পর্টেন্স, একটা ফার্স্ট ক্লাসে যেরকম অ্যাট্রাকশন থাকে, আমাদের চেষ্টা থাকে আহ, মানে সেই সাইকিয়াট্রিস্ট যেরকম ভালো ভালো পাবে ক্লাসটা, ঠিক একজনের শেষের দিকে হয়তো ক্লাসটা সাইকিয়াট্রি সেও ক্লাসটা সেই মানে শুরুর মতোই সে উপলব্ধি করতে পারে। সো মানে মেসেজ হচ্ছে এটা, যেহেতু আমাদের মার্চ হয়, সো আমাদের প্রতিটা ক্লাসেই আমাদের একটা বেচের প্রতিটা শুরু মাঝে বা শেষে প্রতিটা ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসের মতোই চিন্তা করি এবং ফার্স্ট ক্লাসের মতোই আমরা মেন্টররা ক্লাস নিয়ে থাকে। সো আশা করি আপনারা ক্লাস নিয়ে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ আপনারা আপনাদের ভালো লাগবে এবং আশা করছি আপনারা এই ক্লাসগুলা থেকে ম্যাক্সিমাম উপকৃত হবেন। আর সর্বোপরি আপনারা রেগুলার ক্লাসগুলোতে থাকবেন এবং ক্লাসের পড়া রেগুলার শেষ করে আপনি পরবর্তী ক্লাসে যে আপনাদের ক্লাস টেস্ট হয় ওই ক্লাস টেস্টে আপনি অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে ইনশাল্লাহ আপনি আপনার জার্নিটা অনেক অনেক স্মুথ করে আপনি খুব দ্রুত এমআরসিপির এই যাত্রা আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো আমি আমাদের দানিশ স্যার এবং ডক্টর সাদ্দাম ভাই আজকে সুন্দর করে উনি প্রোগ্রামটা পরিচালনা করেছেন, আমাদের মাহমুদ ভাই এবং আব্দুল্লাহ আল মামুন, বিপ্র মাহাদি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে লাইভে এখনো যুক্ত হন নাই, হয়তো যেহেতু এই প্রোগ্রামটা পরে অনলাইনে অ্যাভেলেবেল থাকবে, পরে হয়তো দেখবেন। আর এখন একটু বিসিএস এর একটা ফ্লো বা বিভিন্ন সব মিলে আমরা মনে করি যারা আপনারা চিন্তা করছেন যে আসলে কিভাবে কোন জার্নিটা দিয়ে আপনি স্টার্ট করবেন, কোন প্রিপারেশন দিয়ে দিয়ে আপনার পোস্ট গ্রাজুয়েশন জার্নি স্টার্ট করবেন, আমি আপনাদেরকে বলছি অবশ্যই এমআরসিপি জার্নিটা আপনার জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট জার্নি হবে। এবং আমি এফসিবিএস ফাইনাল পরীক্ষা দিব, আমি 1-2 তারিখে দিব এবং আমাদের সাথে অনেকে এফসিবিএস পরীক্ষা দিচ্ছে। তো সিনিয়ররা দিচ্ছেন, সবাই আসলে আলটিমেট অনেক সিনিয়ররা আছেন, ওনারা এসে এমআরসিপি তে ভর্তি হচ্ছেন। ইভেন আপনাদের সাথে হয়তো কোনো কোনো স্যার, অ্যাসোসিয়েট প্রফেসরও থাকতে পারে যারা এমআরসিপি এই প্রস্তুতিটা নিচ্ছে। তো এটা একটা ডেকোরেটেড প্রিপারেশন, এটা একটা ক্লিন কাট প্রিপারেশন। এটার ওয়েটা যদি আপনি ধরতে পারেন, আপনি ইনশাল্লাহ মেডিকেল সায়েন্সটাকে আপনি আরো বেশি আপনি উপলব্ধি করতে পারবেন এবং আপনার মেডিকেল এই মেডিকেল সায়েন্সটা আপনাকে আরো বেশি মজা দেবে। তো আশা করছি আপনি আপনার এই জার্নিটা স্মুথলি শেষ করবেন এবং আপনাদের জন্য শুভকামনা নিয়ে আমি আমার কথা শেষ করছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, হ্যাঁ আপনাদের সর্বোপরি আমি সাদ্দাম ভাই, আমরা কয়েকজন আপনাদেরকে এই ব্যাচ গুলো আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে দেখা হবে, এরপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। আচ্ছা ঠিক আছে, অনেক জানার সময় পাবে না হয়তো, ইনশাল্লাহ ক্লাসগুলোতে সময় পাবেন। তো মনে হয় আপনাদের তেমন জানার নাই। তো ঠিক আছে, আমি তাহলে সাদ্দামের কাছে হ্যান্ড ওভার নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাইকে অত্যন্ত মূল্যবান এবং খুব প্রাণবন্ত বক্তব্য দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ওরিয়েন্টেশন করা যে এটা তো একটা ফরেন ডিগ্রি, আপনার প্রিপারেশনটাকে যত স্মুথ করা যায় পরীক্ষা পাশের পার্সেন্ট তত বেশি। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে থাকি, প্রত্যেক বছর আপনারা জানেন সব ডাইটি আমাদের বাংলাদেশের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি। যখনই এক্সাম ওপেন করা হয় উইদিন 15 মিনিটের মধ্যে সবগুলা সিট বুক হয়ে যায়। সবচেয়ে ট্র্যাজিক যে হিস্ট্রিটা এটা হচ্ছে পরীক্ষা পাস রেট কিন্তু 50%। এমআরসিপির ডেটা যদি আমরা অ্যানালাইজ করি 50% পাস রেট। সেই পাস রেটটা কিছু আপনার জাস্ট দু একটা জিনিস রং ইনফরমেশন অথবা আপনার কিছু ক্লু মিস করার জন্য, কয়েকটা কোশ্চেন ভুল করার জন্য পরীক্ষা খারাপ হয়ে থাকে। আর আমাদের যে জেনেসিসের যারা মেন্টর আছেন আর জেনেসিস যে ব্যাচগুলো আপনাদের নিয়ে আসছে অত্যন্ত ইফেক্টিভ ব্যাচ, যে ব্যাচগুলার ডিজাইন করা হয়েছে বেসিক্যালি আপনি যখনই এমআরসিপি দেওয়ার প্রিপারেশন করছেন, আপনি যদি নিয়মিত অনলাইন অফলাইন যেই ব্যাচে ভর্তি হন, যেভাবে শুরু করেন না কেন, আপনি যদি রাইট ট্র্যাকে থাকেন, ক্লাস ঠিক মতো করেন এবং মেন্টরদের কথা প্লাস ইম্পর্টেন্ট যে পরামর্শ আমরা দিয়ে থাকি সেগুলো ফলো করেন, পাস ইনশাল্লাহ 100% পসিবিলিটি অসম্ভব। কারণ আপনি হয়তো আপনার কাছে যে টপিক গুলো আপনার কাছে কঠিন মনে হতে পারে, যারা আমার এখানে যে মেন্টর প্যানেল আছে যারা ক্লাস নিচ্ছে
তারা অত্যন্ত রিসার্চ করে, অনেক কষ্ট করে, অনেক কিছু আপডেট পড়াশোনা করে, আপডেট গাইডলাইন এবং কোশ্চেন নিউ কোশ্চেন স্ট্র্যাটেজি সবগুলা জেনে শুনে ওনারা আপনাদের ক্লাসটা অ্যারেঞ্জ করে থাকে। এবং আপনাদের পরীক্ষায় আমরা যতই ফিডব্যাক নিয়েছি, গত পরশু আমরা ফিডব্যাক প্রোগ্রাম নিয়েছিলাম, শেয়ারিং প্রোগ্রাম, সেখানে যাদের কাছে আমরা শুনেছি সবাই বলছে জেনেসিস এর মেন্টর, জেনেসিস এর আউটশিট এবং যিনি সবসময় যা পড়িয়েছে, যা যেভাবে সহযোগিতা করেছে সবগুলোই পরীক্ষা ওরিয়েন্টেড এবং পরীক্ষার জন্য খুব ফ্রুটফুল ছিল। সো আমি এটাই বলবো। আরেকটা যেটা আমাদের সম্মানিত তাহের ভাই বলেছে, যেটা যে আপনার যে ব্যাচে ভর্তি হবেন অফলাইন আর অনলাইন হোয়াট এভার, এখন যে বর্তমান আমরা যে ইন্টারনেট ডিসঅর্ডার আমাদের সাফার করি, আমরা যখন অনলাইন ক্লাস করি দেখা যায় যে আমরা ক্লাসে কেউই অ্যাটেন্ড দিচ্ছি না, জয়েন দিচ্ছি না, পরে লাইভ ক্লাস করব। আপনারা কি জানেন একটা লাইভ ক্লাস করতে আপনাকে মিনিমাম কয়বার ইন্টারাপশন হতে পারে? আমার মনে হয় যে কেউই আপনার একটা লাইভ ক্লাস টোটাল ডিউরেশন 3 আওয়ার 4 আওয়ার শেষ করতে পারেন না। মাঝখানে অনেক ফোন কল, অনেক ভিডিও, ফেসবুক সবকিছু মিলে একটা ক্লাসের যে মজা, একটা ক্লাসের যে একটা ইন্টারেস্ট, সেটা হারিয়ে যায়। যে এখন আমি সবসময় রিকোয়েস্ট করব, যারা অফলাইনে ভর্তি হবেন অবশ্যই অফলাইনে ক্লাস করবেন। অনলাইন যারা আছেন, অনলাইনে ইন্টারেক্টিভ ক্লাস হয়, আমাদের লাইভ ক্লাস হয়, আপনি অনলাইনে সেই ক্লাসটা সেদিনই করে ফেলবেন। এবং ক্লাস শুরু করার আগে আপনি কিছু টপিক পড়ে আসবেন। তাহলে কি হবে, আপনার যে পড়াশোনার সাথে কোরিলেশন করা আমরা পড়াচ্ছি, আপনি ধরতে পারতেছেন, আপনার পড়াশোনার মজা এবং পড়াশোনা একটু মিসি মনে হবে। সো আমার একটা রিকোয়েস্ট যে সবসময় যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হবেন, আপনারা অনলাইন অফলাইন যেখানে থাকেন সবসময় চেষ্টা করবেন লাইভ ক্লাস করার জন্য। সো এ পর্যায়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদেরকে আজ করতে পারেন, অথবা আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি। যদি কেউ কোশ্চেন করতে চান করতে পারেন। সো যেহেতু কারো কোনো কোশ্চেন এই মুহূর্তে নাই, সেই পর্যায়ে আমি আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম টা শেষ করতে যাচ্ছি। সবার জন্য বেস্ট অফ লাক। সবাইকে আমাদের জেনেসিস ফ্যামিলি থেকে স্বাগতম এবং ওয়েলকাম টু জেনেসিস। এবং ইনশাল্লাহ আপনারা যদি প্ল্যান করেন, আমরা সর্বোচ্চ এফোর্ট দিব আপনাদের পাশ। এবং ইনশাল্লাহ আমাদের মেন্টরদের অক্লান্ত পরিশ্রম ইনশাল্লাহ আপনাদের যে পাথওয়েটাকে স্মুথ সহজ কিভাবে করা যায় সে প্রত্যাশা নিয়ে সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।